আচ্ছা, শেষ হয়েছে আমাদের এই যে জায়গাটা টিপিটি রয়েছে, এখান থেকে শুরু হবে, অর্থাৎ লিঙ্কিং ভার্ব আমাদের আজকে কমপ্লিট হবে। লিঙ্কিং ভার্ব শুরু হয়েছিল, আজকে শেষ করব। তো লিঙ্কিং ভার্ব নিয়ে আমরা আলোচনা আগেরটাই করেছি, অনেক কিছুই বলেছি। এই যে ব্যাপারগুলো আছে সব, যে লিঙ্কিং ভার্বের প্যাসিভ হয় না, অনেক কিছু বলা হয়েছে, এগুলো আর আজকে আর বলছি না, আমরা পরের স্ট্রাকচারে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো একটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি যে লিঙ্কিং ভার্বের পর এই যে দেখতে পাচ্ছ সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। সেই সাবজেক্ট কমপ্লিমেন্টটা সাবজেক্টের ব্যাপারে কোনো ইনফরমেশন দেবে, তাই না, কোনো ইনফরমেশন দেবে। তো সেটা হতে পারে নাউন, সেটা কোনো নাউন হতে পারে, অথবা প্রোনাউন হতে পারে। যদি প্রোনাউন আসে তাহলে কিন্তু সেই প্রোনাউনটার সাবজেক্টিভ কেস হবে, মানে আই হবে, হি হবে, শি হবে, কখনো মি, হার এগুলো হবে না। আর কি আসতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভটা 100% একদম কনফার্ম প্রেডিকেটিভই হতে হবে, হবেই। আর কোনো নাউন ফ্যামিলি হতে পারে। তো আমরা এগুলো আলোচনা করেছি, কোনটা কি প্রতিটা আলোচনা হয়ে গেছে, এই যে নাউন ফ্যামিলি কি সব বলেছি। এবার আমরা আজকে যে নেক্সট স্ট্রাকচারটা পড়বো, 3-4টে স্ট্রাকচার রয়েছে আর কি। নেক্সট যে স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে এরকম, ঠিক সাবজেক্ট প্লাস তোমার কি বলে ওটাকে, লিঙ্কিং ভার্ব, আমি এলভি লিখছি, ঠিক আছে, প্লাস অ্যাডভার্ব। এটা ওরা দিয়ে দেবে, এরর কারেকশন করতে দেবে, এরর ডিটেক্ট করতে দেবে, কোথায় ভুল আছে। তো আমরা কি করব, আমরা এই অ্যাডভার্বটাকে কেটে দিয়ে বসাবো অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের রুল হয়ে যাবে। কিরকম উদাহরণ দেখি আমরা। ধরো তোমাকে আমি বললাম দ্য ডিশ, খাবারটি, টেস্টেড, খেতে, হ্যাঁ এরকম দিয়ে দিলাম সুইটলি। এবার পরীক্ষায় এত ছোট ছোট বাক্য তো দেবে না, পরীক্ষায় কঠিন নিউজ পেপার থেকে বাক্য তুলে দেবে, কিন্তু রুল একই, যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব থাকলে সেটাকে হটিয়ে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। কারণ লিঙ্কিং ভার্বের পর একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভই হবে, অন্য কেউ হতে পারে না। তাহলে আমরা তখন কি জানি, আমরা যে আগের দিন তোমাদেরকে লিস্ট করে দিয়েছিলাম যে কোনগুলো লিঙ্কিং ভার্ব, এবং চেনার উপায়ও কিন্তু শিখিয়ে দিয়েছিলাম কিভাবে লিঙ্কিং ভার্ব চিনতে হয়। ঠিক আছে, চেনার উপায়ও কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। তো এই টেস্টেরটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, আমি আর ওগুলো আলোচনা করছি না, তাহলে কিন্তু শেষ হবে না, আগের ভিডিওটা দেখবে যারা দেখোনি। এবার এরপরে যে আছে সুইটলি, সুইটলিটা কোন পার্টস অফ স্পিচ, সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। না 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 না, ভুল হচ্ছে। ওটা ও সুইটলি সুইটলি আছে। কেন অ্যাডভার্ব, তার কারণ আমি শিখিয়ে দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে নতুন যে ওয়ার্ডটা তৈরি হয় সেটা অ্যাডভার্ব হয়। যেহেতু তোমরা ভেঙে দেখে নেবে প্রয়োজন হলে, সুইট হচ্ছে কার নাউনের গুণ বোঝাচ্ছে, হি ইজ ভেরি সুইট, নাউনের গুণ বোঝাচ্ছে, তো এরকম ব্যাপার। তো সরি, হ্যাঁ নাউনের গুণ বোঝাচ্ছে, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ। এবার এর সাথে যখন এলওয়াই যোগ হয়ে গেল তখন সেটা নতুন যে ওয়ার্ডটা পেলাম সুইটলি, সেটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে আমার দরকার কি, লিঙ্কিং ভার্বের পর আমার একটাই যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে হতে হবে অ্যাডজেক্টিভ, তাই এইটাকে আমাকে হটিয়ে দিতে হবে, এর পরিবর্তে বসাতে হবে কি সুইট, ডিশ, টেস্টেড, সুইট। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই প্রশ্নগুলো এক্সামে যায়, দিয়ে সবাই কি করে না, সবাই বলে ভার্বের চ্যাপ্টার থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, হ্যাঁ আসে, ভার্বের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনও আসে, ভার্বের চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বেসিক আইডিয়া যা থাকবে সে অন্য চ্যাপ্টার থেকে ভুলগুলো ধরতে পারবে, এরকম হচ্ছে ব্যাপার। যেমন এই যে প্রশ্নটা করালাম, এই প্রশ্নটা দুটো চ্যাপ্টার মিলিয়ে, ভার্বের আর অ্যাডজেক্টিভ এবং তিনটে চ্যাপ্টার মিলিয়ে, ভার্বের, অ্যাডজেক্টিভের আর অ্যাডভার্বের, কারণ তিনটে জিনিস নিয়েই তো আলোচনা হলো। তো আমরা ভাবি হয়তো ভার্বের ভাগগুলো পড়ে নেবো, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, হ্যানা ত্যানা, হয়ে গেল। ব্যাপারটা তা নয়, কোন জায়গাগুলো পরীক্ষায় কোয়েশ্চেন আসে, কোন জায়গাগুলো দরকার সেগুলোই আমরা জানি না। বইয়ে যে ভার্বগুলো যেমন ভাবে দেওয়া থাকে, আমাদের নর্মাল যে বইগুলো রয়েছে সেগুলো জাস্ট কোনটা কি ভার্ব পরিচয় দেয়, বাট এইভাবে কিন্তু বলে না, ওই জন্য আমাদের সমস্যাটা হয়। এবার চলো, যেমন আরেকটা উদাহরণ দেখো, দ্য ম্যান
দাঁড়াও এক মিনিট। শাউটেড চিৎকার করেছিল, অ্যাংরি। অ্যাংরি। বলো তো বাক্যটা কি ঠিক আছে না কি, কোথায় ভুল, লজিক সহ বলো। বলো, বুঝতে পারছো না? দেখ কে কি বললে বুঝতে পারলাম না, বললো আরেকবার বলো। বলছি অ্যাংরিলি, শাউটেড অ্যাংরিলি। আচ্ছা, আগে হ্যাঁ ঠিক, আগে আমাকে তোমাদের দেখতে হবে যে, মিউট করে দাও, দেখতে হবে এটা কি ভার্ব। সাউট কিন্তু লিঙ্কিং ভার্ব নয়, সাউট কিন্তু লিঙ্কিং ভার্ব নয়, সাউট হচ্ছে অ্যাকশন ভার্ব, তাই না? সাউট হচ্ছে অ্যাকশন ভার্ব, আমি এখানে অ্যাকশন ভার্ব ভরে দিয়েছি। অ্যাকশন ভার্বের পরে স্যার অ্যাংরিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাংরি হচ্ছে হ্যাঁ রাগের কথা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো মানুষের দোষ, নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। এবার এটা যদি লিঙ্কিং ভার্ব হতো, হ্যাঁ এটা যদি লিঙ্কিং ভার্ব হতো তাহলে অ্যাডজেক্টিভ আসতো, তাহলে এই অ্যাডজেক্টিভ আসতো, কিন্তু এটা তো অ্যাকশন ভার্ব চলে এসছে। তাহলে আমরা আগেও পড়েছি, আবারও বলছি, অ্যাকশন ভার্ব চলে এলে কিন্তু, আচ্ছা অ্যাকশন ভার্বই লিখি, নাহলে অনেকে ভাবে অক্সিলারি ভার্ব, ফুল ফর্মে লিখি। সাবজেক্টের পর যদি তোমার অ্যাকশন ভার্ব চলে আসে তাহলে কিন্তু এইখানটায় অ্যাডভার্ব আসবে, এখানে অ্যাডজেক্টিভটাকে করা যাবে না। তাহলে অ্যাংরি অ্যাডজেক্টিভ আছে, তাই এটাকে হটিয়ে দেবো, দিয়ে এর পরিবর্তে আমরা বসাবো এর অ্যাডভার্ব হচ্ছে অ্যাংরিলি। বোঝা গেল? তো অ্যাকশন ভার্বের পর অ্যাডভার্ব আসবে, আর লিঙ্কিং ভার্ব হলে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ আসবে। এই জায়গাটা যেন গুলিয়ে দিও না। এই জন্য দেখলে এবার লিঙ্কিং ভার্ব কি, অ্যাকশন ভার্ব কি, এগুলো তো আমরা পড়ছি, এই জন্য এগুলো পড়া। লিঙ্কিং ভার্ব কি পুরো ডিটেলে আগের দিন বলেছি, কিভাবে টেস্ট করে দেখবে যে সেটা লিঙ্কিং ভার্ব কিনা। কিভাবে দেখবে যে মানুষটা আর অ্যাংরি ব্যাপারটা কি এক, এক নয়, তাহলে তার মানে এটা লিঙ্কিং ভার্ব নয়। এরকম করে আমরা দেখেছিলাম আগের দিন। বেশ, এবার আরেকটা স্ট্রাকচার আসবে লিঙ্কিং ভার্বের, 3 নম্বর স্ট্রাকচার দিয়ে শেষ হয়ে যাবে লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার, আপাতত শেষ হবে, দিয়ে আলোচনা অন্য কিছু হবে। স্ট্রাকচার নাম্বার 3, আগের দিন একটা হয়েছিল, আজকে দুটো হচ্ছে। দেখো এই স্ট্রাকচারটা এরকম, সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব থাকবে এবং তারপরে এখানে একটা ধরো কিছু রয়েছে, হ্যাঁ কোনো ওয়ার্ড, এবং এইখানটায় অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে অ্যাডভার্ব। এখানে এবার কিন্তু অ্যাডভার্ব আসতে পারবে, এটা ঠিক। যদি একটাই হতো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই লিঙ্কিং ভার্বটার কাজ কি? এই লিঙ্কিং সরি এই অ্যাডভার্বটার কাজ কি? এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভের ব্যাপারে বলতে আসে, যে সে কেমন, সে কেমন কিউট বলতে আসবে, ভেরি কিউট এরকম। তো আবার বলছি, সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব আছে, আর যদি দুখানা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হবে অ্যাডজেক্টিভ, এবং তার ব্যাপারে বলার জন্য আগে একটা অ্যাডভার্ব বসতেই পারে, কোনো অসুবিধা নেই। যেমন উদাহরণে দেখাই, ধরো দিলাম, হ্যাঁ শি ইজ, ছোট উদাহরণ দেখো, ভেরি কিউট। তাই আমরা জানি বি ভার্বের কোন ফর্ম যখন মেন ভার্বের কাজ করে তখন তাকে আমরা বলি কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে এই যে দেখো দুখানা ওয়ার্ড, শেষেরটা দেখো সে কি কেমন, সে কিউট, তার ব্যাপারে বলছে, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সে কতটা কিউট, সে খুব কিউট, তো এই অ্যাডজেক্টিভের ব্যাপারে বলছে এই ভার্বটা, এই ওয়ার্ডটা, তো এই জন্য এর নাম হচ্ছে অ্যাডভার্ব। এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের ব্যাপারে বলছে, তাই এর নাম হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা জানি নাউন প্রোনাউনের ব্যাপারে বললে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের ব্যাপারে বা আদার্স ওয়ার্ডগুলোর ব্যাপারে বললে সেটা অ্যাডভার্ব হয়। তো কতটা কিউট, খুব কিউট, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মাথায় রাখবে, লিঙ্কিং ভার্বের পরে একটাই যদি ওয়ার্ড থাকে তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ হতে হবে, কিন্তু যদি এই অ্যাডজেক্টিভকে বর্ণনা করার জন্য আরেকটা কিন্তু এখানে অ্যাডভার্ব আসতেই পারে, কোনো অসুবিধা নেই, কখনোই একবারে আসবে না, সেটা নয়। এবার দেখো, একটা প্রশ্ন ছিল, বলো। বলছি দ্যাট ডিশ টেস্টেড সুইটলি,
মানে সুইট যেটা, এখানে সুইটটা কার সম্বন্ধে বলছে, টেস্ট সম্বন্ধে না টেস্ট সম্বন্ধে? আগের উদাহরণটা বলছো মানে তুমি টেস্ট, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো এটা এবার, এবার বলো। এই যে লেখা আছে না, দ্য ডিশ টেস্টেড সুইট লিখছে যেটা, মানে এই যে হুম টেস্টেড, হুম। সুইটটা কার সম্বন্ধে বলছে, টেস্টেড সম্বন্ধে, ডিশ সম্বন্ধে? দেখো ডিশটা, অবশ্যই ডিশটা না এর ব্যাপারে বলছে। আচ্ছা না, তুমি এইভাবে দেখো, এখানে সুইট জিনিসটা কি ডিশের সাথে সমান কিনা, ডিশ ইজ ইকুয়াল টু সুইট তো, হ্যাঁ, তাহলে এটা লিঙ্কিং ভার্বে কাজ করছে। ঠিক আছে, তো খাবারটাই সুইট, ডিশটা মানে, ডিশ মানে এখানে খাবার, হ্যাঁ, এখানে খাবারটার কথা বলছে। তো তুমি এইরকম করে দেখতে যাও না যে এখানে নাউন, এটা নাউনের ব্যাপারে বলছে, এরকম করে দেখতে গেলেও তো হচ্ছে। দেখো সুইটটা অ্যাডজেক্টিভই, সুইটটা অ্যাডজেক্টিভই। কি বুঝতে পারলে কিছু না, ক্লিয়ার হলো না? আমি ওইটাই বলছিলাম, আমি বলছিলাম যে সুইট হ্যাঁ, এটা কি টেস্ট সম্বন্ধে বলছে না সুইট ডিশ সম্বন্ধে তো বলছে? টেস্ট তো ধরো একটা তো ধারণা, টেস্ট একটা ক্রিয়া, হ্যাঁ, নাউনের ব্যাপারে বলছে, ডিশটা মিষ্টি। এবার দেখো, আচ্ছা এটা গেল তাহলে। স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচার লিঙ্কিং ভার্বে পরীক্ষায় আসে, হ্যাঁ, এবং আমরা যখন লিখবো, রাইটিং কোনো কিছু লিখবো, তখন কিন্তু এরকম এই জিনিসগুলোকে মেনটেন করবো। ব্যাস, লিঙ্কিং ভার্ব নিয়ে আর স্ট্রাকচার পরীক্ষায় আসে না, এই তিন রকমই হয়। এবার যেমন আর দু একখানা উদাহরণ তোমাদের দিই, ব্যাপারটাকে আরো একটু ক্লিয়ার করে দিই। ধরো দিলাম, দ্য সান, সাইনের 2 নম্বর ফর্ম শোন, ব্রাইট, এটা একটা। আর একটা তোমাদের দিচ্ছি, দ্য ম্যান রিমেন সাইলেন্টলি। পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় ধরো এরকম আসতে পারে, পরীক্ষায় তোমাকে এরকমও দিতে পারে, বিভিন্ন রকম ভাবে কোশ্চেন হতে পারে। তোমার মেন কথা হচ্ছে কনসেপ্টটা জানা নিয়ে কাজ। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যেমন ভাবে দেবে দেবে, সাইলেন্ট দেবে, হ্যাঁ, সাইলেন্টলি দেবে, এগুলো ক্লোজ টেস্টে বেশিরভাগ কাজে লাগবে, সাইলেন্টলি। আর হয়তো কিছু দিল, এখানে এরকম কিছু একটা, এমন কিছু দিল, এখানে অ্যাডভার্ব টাইপের কিছু দিল, লাউডলি ভাবলি কিছু একটা দিল, বাদ দাও, এখন আর অত ভাবছি না, এই দুটোর মধ্যে ভাবো। তাহলে দেখো আমরা কিভাবে দেখবো, আগে দ্বিতীয় কোয়েশ্চেনটাই করি, হ্যাঁ, দ্বিতীয় কোয়েশ্চেনটা আগে করি। রিমেনটা কি, রিমেনটা কি, অ্যাকশন রিমেনটা ভার্ব, যদি আমি লিখে অ্যাকশন। দিয়েছিলাম, না, রিমেন অ্যাকশন ভার্ব নয়, ভেবে দেখো, ভেবে দেখো, এখানে লেখা আছে কিনা দেখি আগে, দাঁড়াও, এখানে লেখা আছে, এই যে দেখো, দেখছো, এই যে রিমেন, আগের ও দিনের ক্লাস, লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, রিমেন হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাছাড়া যদিও তুমি ভুলে যাও, তার জন্য তো ট্রিক দিয়েছিলাম। কিভাবে ট্রিক দিয়েছিলাম, যে এই ভার্বটার আগে আর পরে ওই দুজনকে নিয়ে সমান করে দেখো, এই ভার্বের আগে কি আছে, দ্য ম্যান, সমান এইদিকে কোন একটা জিনিসকে নিয়ে নাও, ধরো সাইলেন্টকেই নিলাম, তাহলে মানুষটা সাইলেন্ট, তো এটা মানুষের ব্যাপারে তো বলছে, মানুষ আর সাইলেন্ট এটা একজনই তো, মানুষ আর সাইলেন্ট এটা একজনই তো, সেই মানুষটারই তো, তো এটা কি লিঙ্কিং ভার্বের কাজ করছে। এখানে যে মানুষটার কথা বলছে সেই তো সাইলেন্ট, দুজনই তো সমান, এই ওয়ার্ডটার এই ওয়ার্ডটার সমান, ওই জন্য এটা লিঙ্কিং ভার্ব হলো। পার্টস অফ স্পিচ সমান করতে হবে না কেন? এবার লিঙ্কিং ভার্ব, তাছাড়া লিখেও দিয়েছি, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, মানে সেটা হবে কি অ্যাডজেক্টিভ, সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, তো এটাকে বাদ দিয়ে দেবো, উত্তর হবে সাইলেন্ট অ্যাডজেক্টিভ। কত ব্যাপার। এইটার ক্ষেত্রে কি বলতো, দ্য সান শোন ব্রাইট, শোন স্যার ব্রাইটলি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু স্যার শোনটা তো স্যার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, ঠিক, এটা অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বের জন্য এখানে আমার কি চাই, অ্যাডভার্ব হবে এটা, এখানে অ্যাডভার্ব অ্যাডভার্ব। চাই, কিন্তু কিন্তু একে দিয়েছে অ্যাডজেক্টিভে দিয়েছে, তাই এটা হলো না, তাই আমাকে ব্রাইটলি অ্যাডভার্ব হবে। আনতে হবে, ব্রাইটলি, বাস, এই তো ব্যাপার। এবার এই ছোট জিনিসটাই তোমাদেরকে বড় একটা বাক্য দেয়, কঠিন কঠিন ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলো মানে হয়তো জানো না, যে মনে হয় যে কি কঠিন এরর কারেকশন বা কি কঠিন প্রশ্ন এসেছিল ইংলিশ, মানে নিয়মের বাইরে তো যাবে না, নিয়ম আর কতগুলোই হবে, আমি যে নিয়মগুলো বলছি এর বাইরে কি নিয়ম হতে পারে, কত ডিটেলে করাচ্ছি বলো, তাহলে সেই এইগুলোই আমরা ঠিকঠাক করে বাড়িতে রিভাইজ করি না, এই হচ্ছে ব্যাপার। চলো, এবার আমরা কিছু ভার্ব পরীক্ষায় যেগুলো আসে, দু রকমেরই কাজ করতে পারে, লিঙ্কিং ভার্ব এবং মেন ভার্ব, দু রকমেরই কাজ করে, এই নয় যে লিঙ্কিং ভার্ব কখনো মেন ভার্বের মানে সরি অ্যাকশন ভার্বে কাজ করতে পারবে না, এরকমও নয়। কিছু ভার্ব রয়েছে, ঠিক আছে, কিছু ভার্ব রয়েছে
যারা এক ধারে লিঙ্কিং ভার্ব আর এক ধারে হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব দুটোরই কাজ করে এরকম কিছু। কি করে বুঝবো তাহলে? তোমাকে ওই বাক্যে দেখতে হবে, বাক্যে প্রয়োগ করে দেখতে হবে, মানে যে বাক্যটা দিয়েছে সেই বাক্যে সে কিসের কাজ করছে দেখতে হবে। আন্দাজে মুখস্থ করে যাওয়া যাবে না। আমি যে কটা লিখেছি সে কটা মধ্যে দিয়ে দেখো কিছু উদাহরণ দিচ্ছি। যেমন গেটের উদাহরণ দিই। গেট ভার্বটা তোমাদেরকে দেখাই, অ্যাকশন ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব হয়। ধরো I will definitely, আমি অবশ্যই গেট দিস জব, এই জবটা পাবো। আর একটা দিলাম, ইট ইজ গেটিং কোল্ডার। আচ্ছা, ডে বাই ডে হবে। ঠিক আছে, তো দেখো I will definitely get this job, আমি এই জবটা কোল্ডার হবে পাবো। না স্যার ইল্ডার হবে স্যার? কোনটা? কোল্ডার হবে না ইল্ডার হবে স্যার? ইট ইজ গেটিং কোল্ডার। এবার দেখো কি বলছি, কিভাবে বুঝবো এই যে গেট ভার্ব এটা কি লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব, কি করে বুঝবো? এইদিকে কার কথা বলছে? আমার কথা বলছে, সাবজেক্টের কথা দেখো। সাবজেক্ট আই ইজ ইকুয়াল টু, এদিকে কি আছে? দিস জব। আই আর এই জবের কথা বলছে। আমি আর জব কি এক? আমি আর জব এক নই, তার না, মানে স্যার। এটা লিঙ্কিং ভার্ব নয়। তাহলে এটা লিঙ্কিং ভার্ব নয়, এটাকে বলবো কি? অ্যাকশন ভার্ব। এরকম করে দেখো। পরেরটা দেখো, পরেরটা দেখো, ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে। এই যে ভার্বটা, এটা লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব সেটা দেখবো। তার জন্য সাবজেক্ট কে, তাকে দেখো। সাবজেক্ট হচ্ছে ইট। ইট ইজ ইকুয়াল টু এই যে কোল্ডার ব্যাপারটা, এটা কিনা দেখো। অবশ্যই ইট মানে কার কথা বলছে? দিনের কথা বলছে। তো কোল্ডার আর দিন তো একই, দিন ওই দিনটার কথাই তো বলছে। দিনই তো কোল্ডার, ঠান্ডা, এখানে দিন তো ঠান্ডা হচ্ছে। তাহলে ইট আর কোল্ডার কিন্তু এখানে একই জিনিসকেই বোঝাচ্ছে। দ্যাট ইজ ওয়াই হিয়ার গেট ইজ ইউজড অ্যাজ লিঙ্কিং ভার্ব। হলো? তাই তোমাকে ভাবতে হবে যে সব সময় যে এই ওয়ার্ডটা গেট লিঙ্কিং ভার্ব সেটা কিন্তু বলা যাবে না। তোমাকে বাক্য দেবে, সেই বাক্যে দেখতে হবে সেটা কেমন আছে। আর এটা এবার দেখায়, পরেরটা এসছে আমরা গ্রো বা গ্রো দিয়ে দেখাই। দেখো ধরো বললাম দ্য ফার্মার গ্রোজ হুইট, গম, গম লাগায় আর কি কৃষক, এভরি ইয়ার, প্রতি বছর। এটা বললাম হি ইজ গ্রোয়িং রিচ, সে ধনী হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা একবার দেখে নাও, পেনটা নিয়ে। তাহলে দেখো প্রথম বাক্যে ফার্মার কি করছে না, প্রতি বছর গম চাষ করছে। তাহলে এখানে গ্রোটা কি ভার্ব? এটা হচ্ছে প্রশ্ন আমাদের, বা আমরা টেস্ট করছি গ্রোটাকে নিয়ে। তাহলে তুমি দেখবা সাবজেক্ট কে আছে এখানে? দ্য ফার্মার। তাহলে এখানে দ্য ফার্মার ইজ ইকুয়াল টু, এই পাশে কি আছে? গম। হ্যাঁ হ্যাঁ, গম। তাহলে বলো ফার্মার আর গম এই দুটো কি একই জিনিস? কখনো একই জিনিস নয়। তাহলে এটা লিঙ্কিং ভার্ব হবে না, তাহলে এটাকে বলবো অ্যাকশন ভার্ব। খুব ইজি উপায় এগুলো, এর থেকে ইজি কি বলবো? এবার দেখো এই গ্রোয়িংটা কি ভাব দেখবো আমরা। তাহলে তুমি কি দেখবা? তাহলে তুমি দেখবা সাবজেক্ট হি ইজ ইকুয়াল টু, এদিকে কি আছে? তাকে দেখবা রিচ। তো ধনী আর শেষ একই তো, এই ব্যক্তিটাই তো ধনী, এই ব্যক্তিটাই তো হি, আবার এই হি তো রিচ, তাহলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে গ্রোয়িংটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে গ্রো ভার্বটা লিঙ্কিং ভার্বেরও কাজ করলো, অ্যাকশন ভার্বেরও কাজ করলো। ফিল কে দিয়ে দেখাবো, অনেকগুলো লাগবে পরীক্ষায়, আর ওই জন্য
একটা বলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু না। ফিল, অনুভব করা। ধরো তোমায় বাক্য দিল, হি অলওয়েজ ফিলস ইয়োর প্রবলেম। আর এটা দিলাম, দিস ফেব্রিক, এই কাপড়টা, ফিলস স্মুথ। ঠিক আছে, দেখো ফিল ভার্বটা নিয়ে আমরা আলোচনা করবো এবার। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে হি, হি ইজ ইকুয়াল টু, হ্যাঁ হি আর তার যে প্রবলেম, এই যে প্রবলেমটা সেটা কি সমান? প্রবলেম আর সে কি একই জিনিস? তা কখনো হতে পারে না, দুটো আলাদা জিনিস। তাহলে এখানে এটা লিঙ্কিং ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আর এখানে দেখো সাবজেক্ট কে ফেব্রিক, দিস ফেব্রিক আছে, আমি ফেব্রিকটা লিখলাম, ইজ ইকুয়াল টু কেমন, এটা স্মুথ। তো ফেব্রিকের কথাই তো বলা হচ্ছে, ফেব্রিক আর স্মুথ তো একই জিনিস, একটাকেই বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। বোঝা গেল? নেক্সট, এগুলো কোনো বিশাল ব্যাপার নেই, তাই এগোচ্ছি। বিশাল ব্যাপার তো আসবো আজকে, লে, লাই, রাইজ, যেগুলো পরীক্ষায় আসে দেখবা, ভালো করে বুঝবো এই জায়গাটা, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, এরপর স্মেল। স্মেল এই ভাবটা প্রবলেম সৃষ্টি করে, তো এটাকে নিয়ে একবার দেখে নিই। আচ্ছা, they were smelling flowers. আর এটা হচ্ছে the food smelled aromatic, কারণ খুশবুযুক্ত আর কি। তো দেখো আমরা প্রত্যেককেই ধরে ফেলেছি ব্যাপারগুলো, আর বলার কোনো অপেক্ষা রাখ। এই যে দেখো এখানে দা ফুড, যে খাবারটার কথা বলা হচ্ছে, সেই খাবারটাই তো কেমন অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক জিনিসটা আর ফুড জিনিসটা তো একটা জিনিসকে বোঝাচ্ছে, যে খাবারটা দিয়েছে সেই খাবারটার কথাই বলা হচ্ছে, তো একই তো জিনিস দুটো, এই জন্য এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিন্তু দেখো এখানে সাবজেক্টকে দে, আর এখানে স্মেলিং ভার্বটার পরে যে রয়েছে ফ্লাওয়ার, এই দে আর ফ্লাওয়ার কি একই জিনিস? একই জিনিস না নয়। স্যার। তাহলে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এই হচ্ছে কাহিনী, কোনো নতুন কিছু কাহিনী নয়। নেক্সট যে ভার্বটা কনফিউশন তৈরি করে সেটা হচ্ছে টেস্ট। চোখে লাগবে কালারটা। দেখো টেস্ট বলছে, she was testing পিজা, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে পিৎজা, জেড এগুলো, দ্যাট টাইম। এটা হচ্ছে দা পিৎজা টেস্টেড বিটার, খারাপ। তাহলে দেখো টেস্ট ভার্বটাকে নিয়ে বলবো, যে পিজাটার কথা বলা হচ্ছে ওই পিজাটাই তো বিটার, খারাপ, তো দুটো তো একই জিনিসকেই বলছে, তো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এখানে দেখো এখানে সাবজেক্টকে সি, আর টেস্টিং এর পরে কি আছে পিজা, সে আর পিজা কি একই জিনিস? তা তো নয়, তাহলে এটা হয়ে গেল অ্যাকশন ভার্ব। নেক্সট, আর দুটো এরকম দুটো ভার্ব আছে, দুটো ভার্বকে করে দেবো আমি। এটা হচ্ছে সাউন্ড। দেখো the baby sounded হ্যাঁ, যেটা আওয়াজ করে আর কি, মাম 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 করে ম দিয়ে, মানে ম দিয়ে যে উচ্চারণটা করে আর কি, সব এম লিখলাম, এগুলো এগুলো এম, মাম 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 এরকম করে উচ্চারণ করে না, তো এটা। আরেকটা হচ্ছে his voice sounded
strange on the phone. তাহলে দেখো সাউন্ডেড ওয়ার্ডটা এদিকে বেবি সাবজেক্ট আর মাম্মাম এই যে আওয়াজটা সেম জিনিস নয়, সাউন্ড আর বেবি কখনো এক নয়, ঠিক আছে? এবার তুমি বলে স্যার বেবি তো সাউন্ড করছে, হ্যাঁ সেটা করছে, কিন্তু এরকম করে দেখবা না, দুটো এক জিনিস কিনা, দুটো আলাদা আলাদা জিনিস, তাই এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এখানে সাউন্ডেড, তার ভয়েসটা বলছে স্ট্রেঞ্জ, তো স্ট্রেঞ্জ ওয়ার্ডটাই তো ভয়েস, যে যে জিনিসটা স্ট্রেঞ্জ সেটাই তো ভয়েস, তাহলে এখানে ভয়েস আর স্ট্রেঞ্জ জিনিসটা একটাই জিনিস, এটা লিঙ্কিং ভার্ব। টার্ন, লাস্ট টার্ন, দেখো এবার he turned his car suddenly when he saw traffic police. ইচ্ছা করে বড় বড় দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয়, কিন্তু একই জিনিস, কোনো অসুবিধা হবে না, পরীক্ষায় এরকম করে ভয়টা দেখায়। এটা হচ্ছে the weather turned cloudy. দেখো এখানে ভার্ব টার্নড, যে সাবজেক্ট হি আর তার কার, সে আর গাড়ি কখনো একই জিনিস নয়, দুটো আলাদা আলাদা জিনিস, তাই অ্যাকশন ভার্ব। দেখো টার্ন, ওয়েদার আর ক্লাউডি দুটো একই জিনিসকেই বলা হচ্ছে, ওয়েদারও যে ওয়েদারটার কথা বলা হচ্ছে সেই ওয়েদারটাই হচ্ছে ক্লাউডি, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, তাই একটা ভার্ব যে কটা বললাম এই কটা বেশি ইম্পর্টেন্ট, এই ভার্বটা লিঙ্কিং ভার্বেরও কাজ করছে এবং অ্যাকশন ভার্বেরও কাজ করছে, তাহলে আমাদের লিঙ্কিং ভার্ব কিন্তু শেষ। এবার আমরা পড়বো অ্যাকশন ভার্ব। আমরা প্রত্যেকেই জানি ভার্বে তোমাদের যে ভাগটা আমি করে দিয়েছিলাম, আচ্ছা কজন ক্লাস করছে গো? 14, ওকে। তোমাদের যে ভাগটা আমি করে দিয়েছিলাম, ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা বেসিক ভার্ব, একটা হচ্ছে অ্যাডভান্স ভার্ব, দিয়ে বেসিক বা ফাইনাইট ভার্ব যেটা বলেছিলাম, বেসিক বা ফাইনাইট ভার্বের কথা যেটা বলেছিলাম, এটাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং, আর একটা হচ্ছিল মেন ভার্ব। এটা আমাদের হয়ে গেছে। মেন ভার্বকে আবার আমরা ভাগ করেছিলাম দুভাগে, লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব আমাদের হয়ে গেল, পড়ে আছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বটা আমরা আজকে এখনই পড়বো, ঠিক আছে? হয়ে যাবে। এবার এই অ্যাকশন ভার্বকে এখানে করে দিয়ে আরেকটা, এই অ্যাকশন ভার্বকে আবার দুভাগে ভাগ করেছি, দেখবা একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এই অ্যাকশন ভার্বের এই দুটো ভাগ পড়লেই হয়ে যাবে। ট্রানজিটিভের আবার দুটো ভাগ আছে, একটা মনোট্রানজিটিভ, একটা ডাইট্রানজিটিভ, বলছি এটা আলাদা স্লাইডে। তো শোনো এবার আমাদের হেডিং হবে অ্যাকশন ভার্ব। দেখো বেশ, অ্যাকশন ভার্বকে আমি দুভাগে ভাগ করব, ওটাই নেই, দুভাগে ভাগ করব। একটা লিখব ট্রানজিটিভ, আর একটা লিখব ইনট্রানজিটিভ। বাংলাতে আমরা পড়েছি দেখবা সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া, সেটাই আর কি। এবার এই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বটা পড়বো, আর এই ট্রানজিটিভ ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়, মোনোট্রানজিটিভ ভার্ব
আর ডাইট্রানজিটিভ ভার্ব। তো অ্যাকশন ভার্বের এটা হচ্ছে পরিবার। এই অ্যাকশন ভার্বের এই পরিবারটার পড়বো, পড়ার পর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন যেটা আছে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব থেকে তোমার এরর দেয়, সেই এরর গুলো পড়ার চেষ্টা করছি। চলো দেখি কতটা হয়। দেখো আগে আমরা পড়ি ট্রানজিটিভ ভার্বের ডেফিনিশনটা। বাংলায় বলবো সকর্মক ক্রিয়া। ক্রিয়া বলছে মানে বুঝতে পারছো কর্ম মানে কি অবজেক্ট, যে ভার্ব তার পাশে সরাসরি অবজেক্ট নেবে, অন্য কোনো ওয়ার্ড নেবে না তাকে আমরা, বা অন্য কোনো ওয়ার্ড নেবে না তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তো এর ডেফিনিশনটা এরকম লিখবো, ট্রানজিটিভ ভার্ব requires ট্রানজিটিভ ভার্বের প্রয়োজন an object। তোমরা পাতি বাংলা লিখে নিতে পারো যে ভার্বের তার পাশে সরাসরি অবজেক্টের প্রয়োজন হয়। in the form of a noun or pronoun। কি বলছি ব্যাপারটা, to complete its meaning। টু কমপ্লিট এমনি এমনি নেয় না, নিশ্চয়ই কারণ আছে, এই কারণের জন্য টু কমপ্লিট ইটস মিনিং, তার অর্থটাকে তার সেন্সটাকে ক্লিয়ার করার জন্য নেয়, নিতে বাধ্য হয় সে। এবার বলে এটা কেন স্যার ইন দ্য ফর্ম অফ এ নাউন অর প্রোনাউন, এটা কেন বললাম, তার কারণ আমরা জানি কোন একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট দুটো জিনিসই হতে পারে, হয় নাউন কিংবা প্রোনাউন, অন্য কিছু হতে পারে না। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হলো, সাবজেক্টের পর যদি এখানে ট্রানজিটিভ ভার্ব পাই, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, তাহলে এখানে কি থাকতে হবে, একটা অবজেক্ট হলো। আর পরীক্ষায় এররে দেবে কি জানো তো, এই ট্রানজিটিভ ভার্ব গুলোর পরে অবজেক্ট দেবে না, কোনো একটা প্রিপজিশন বা কিছু সামথিং কিছু দিয়ে দেবে, দিয়ে ভুলটা তোমাকে বের করতে দেবে। আর কি বললাম, এই অবজেক্ট মানেই কি, অবজেক্ট মানেই কি, হয় সে নাউন হবে নয়তো প্রোনাউন, ঠিক আছে। তাহলে আমরা এবার এটুকু আমরা শিখেছি যে অবজেক্ট কি করে বের করতে হয়। যদি ভুলে যাও তার জন্য আবার একবার আমি তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো ভার্বকে তুমি কি করবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরখানা পাবা তাকে কি বলবা, অবজেক্ট হলো। অবজেক্ট আবার দু রকম হয়, ঠিক আছে, অবজেক্ট আবার দু রকম হয়, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট। কিরকম, যদি তুমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে, কি মানে হোয়াট, হোয়াট দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেই উত্তরটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট তো পাবেই, সেই অবজেক্টটা কি অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আর যদি তুমি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করো, অর্থাৎ ইংলিশে হুম, যেটা হুম, তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার সময় খুবই লাগবে এই দুটো জিনিস, কারণ প্যাসিভ ভয়েস একমাত্র ট্রানজিটিভ ভার্বের হয়, ইনট্রানজিটিভ ভার্বের হয় না। তাহলে যে ভার্ব অবজেক্ট নেয় তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে আর কি ব্যাপার আসছে আমি বলছি। আচ্ছা যতটা বললাম বোঝা গেছে কিনা বলো, আগিয়ে যাচ্ছি না হলে, ঠিক আছে। হ্যাঁ স্যার। বলো বেশ। এবার দেখো মনোট্রানজিটিভ আর ডাইট্রানজিটিভের ব্যাপারটা কি স্যার একটু বলেন।
ট্রানজিটিভ ভার্বকে আমরা উদাহরণ দেবো, একবারে দেবো এর সাথে নিয়ে, দুভাগে ভাগ করেছি। মোনো ট্রানজিটিভ, ডাই মানে দুই, হ্যাঁ, অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্বের মোনো মানে এক, মনে রাখবে মোনো মানে এক, ডাই মানে দুই, তো যে ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকে, আর এটা হবে যে ট্রানজিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে। তাকে আমরা ডাই ট্রানজিটিভ বলবো। এবার উদাহরণ দেখি, চলো। She wrote the question. আপনি ডাই ট্রানজিটিভটা কি বললেন স্যার? যে ট্রানজিটিভ ভার্বের দুইটা ভার্ব থাকবে, দুটি অবজেক্ট থাকবে, ভার্ব কেন, দুটো অবজেক্ট, তাকে ডাই ট্রানজিটিভ বলবো। দেখো, she wrote the question, সে কোয়েশ্চেনটা লিখেছিল, তো ভার্বকে এটা, তো তুমি এই ভার্বকে প্রশ্ন করো কি লিখেছিল কোয়েশ্চেনটা, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে একটা অবজেক্ট। এবার এই অবজেক্টটার নাম কি দেবো আমি, ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। মনে রাখবে ইনডাইরেক্ট, মানুষ ইনডাইরেক্টলি কথা বলে, তো মানুষ যেগুলো আসবে, ঠিক আছে, লিভিং যেগুলো আসবে সেগুলোকে তুমি ইনডাইরেক্ট বলবে, ওটা ট্রিকটা মনে রাখবে, মানুষ ইনডাইরেক্টলি কথা বলে। যেমন এখানে দেখো, তাহলে এখানে একটাই অবজেক্ট পেলাম। আচ্ছা, তাহলে এই যে রোড ভার্বটা কি ট্রানজিটিভ হলো, রোড ভার্বটা হলো একটাই অবজেক্ট আছে যেহেতু, সেই জন্য এর নাম হচ্ছে মোনো ট্রানজিটিভ। মোনো, ঠিক আছে। এবার এখানে দেখো নিচেরটাই গেভ, এটা ভার্ব, কি দিয়ে প্রশ্ন করো, সুমি আমাকে একটা পেন দিয়েছিল, কি দিয়েছিল, একটা পেন, এটা একটা অবজেক্ট। আচ্ছা, সুমি কাকে পেনটা দিয়েছিল, আমাকে, তো কি এবং কাকে দুটো দিয়ে তো অবজেক্ট বের হয়, তার মানে আর একটা অবজেক্ট রয়েছে, এটা একটা অবজেক্ট। এবার আমি দেখবো কোনটা কি অবজেক্ট, তাই না, তো দেখো যেটা মানুষ, এই যে আমি মানুষ, তাহলে আমি হয়ে গেলাম কি অবজেক্ট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। আর এটা হচ্ছে বস্তু, তাই এটা হচ্ছে ডাইরেক্ট। অনেকে উল্টো করে দেয়, মানুষকে ডাইরেক্ট বলে দেয়, কিন্তু না, এখানে এরকম ভাবে হবে। আর এই গেভ, এই ভার্বটার দুখানা অবজেক্ট নিয়েছে পাশে, অন্য কাউকে নেয়নি, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। কি ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ, দুটো ভার্ব নিয়েছে, এই দুটো অবজেক্ট নিয়েছে। ক্লিয়ার হলো, মোনো ট্রানজিটিভ আর ডাই ট্রানজিটিভ, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার কি সমস্যা হয় দেখো, এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এরকম কি কোনো নিয়ম আছে যে আমি এই ডাইরেক্ট অবজেক্টটাকে ইনডাইরেক্টের আগে লিখবো, বা ইনডাইরেক্ট কে ডাইরেক্টের আগে, এরকম। এক্ষেত্রে তো ডাইরেক্ট আগে ইনডাইরেক্ট লিখেছি, আমি যদি স্যার ইনডাইরেক্টকে শেষে লিখি আর ডাইরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে আসি, তাহলে কি হবে, সুমি গেভ এ পেন মি হবে, হবে না। তাহলে তখন আবার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা লিখবো এবার। তাহলে যেমন ওটা কি বললাম আমি, সুমি গেভ মি আ পেন, তো তুমি কি বলছো, তুমি বলছো আমি এই পেনটাকে এইদিকে নিয়ে আসতে চাইছি আর মিকে এইদিকে নিয়ে আসতে চাইছি, তাহলে কি করা যাবে, যাবে না, কারণ তুমি নিজেও দেখতে পাচ্ছ অদ্ভুত লাগছে, সুমি গেভ এ পেন মি, এ পেন মি, এবার কি ধরনের কথা, তো হলো না। তার মানে আমাদেরকে বলতে চাইছে এইখানটায় কিছু একটা বাদ গেছে, এইখানটায় কিছু একটা মিসিং রয়েছে। তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্টকে আমি এইভাবে নিজের ইচ্ছা মতো লিখতে পারি না। আমি যদি আগে ইনডাইরেক্টকে দিই তাহলে আমি ডাইরেক্ট অবজেক্ট অনায়াসে লিখতে পারছি, ঠিক আছে, কিন্তু আগে যদি ডাইরেক্ট মানে ডাইরেক্ট অবজেক্টকে লিখি, পরে যদি ইনডাইরেক্ট অবজেক্টকে লিখি, তাহলে মাঝে একটা কিছু একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটা বসাতে হবে একটা প্রিপজিশন,
যেটার নাম হচ্ছে টু অথবা ফর। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নোট বলে পরের স্লাইডে। সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্ব আসবে এবং তারপরে যদি ইনডাইরেক্ট অবজেক্ট দাও, আগে ইনডাইরেক্টটা লিখি, এবং তারপরে যদি তুমি ডাইরেক্ট অবজেক্ট দাও, কোনো ক্ষতি নেই, কিচ্ছু লাগাতে হবে না, অ্যাবসলিউটলি রাইট। বাট if you want to note down the direct object before indirect, then you have to follow this rule. ওকে, সাবজেক্টের পর যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, তুমি যদি ডাইরেক্ট অবজেক্টকে আগে আনতে চাও, then you have to put a preposition to বা for, দুটোর মধ্যে দেখবে একটা লাগবে, বা যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা লাগাতে হবে, নিজে ইচ্ছা মতো লাগালে হবে না। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে বোঝাবো আমি, তাহলে এইদিকে আমি ইনডাইরেক্টলি এটা, এই স্ট্রাকচার দুটো মনে রাখতে হবে। চলো উদাহরণ দিই। ডাইরেক্ট অবজেক্ট এটা তো উদাহরণ দিয়েছি, নিচের দুটোর উদাহরণ দিই। ওই উদাহরণটাই দিই, তাহলে কি লিখবো এখানে, এই যে সুমি গেভ এ পেন টু মি, এখানে টু লাগাতে হবে, তাহলে এটাই লিখি, সুমি গেভ এ পেন টু মি। তার মানে আমাকে এটাকে নিয়ে আসতে হলো, এটা মানে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মাঝে। আরেকটা উদাহরণ ফর দিয়ে দেখাই। হি বট আ হাউস, একটা বাড়ি কিনেছিল, তাহলে কি কিনেছিল, একটা বাড়ি, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট ডিও, তাই না? যে তুমি এখানে কাদের জন্য কিনেছে, তার ছেলেদের জন্য, তাই এখানে তুমি ধরো চিলড্রেন লিখে দিলে, কাদের দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওটাও অবজেক্ট হয়, তাই না? তো এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই যে দেখো শুনতে কেমন লাগছে, হি বট এ হাউস চিলড্রেন, হবে হাউস চিলড্রেন হয়ে গেল, তাহলে কি হবে, আমাকে লিখতে হবে For হি বট এ children. হাউস, হ্যাঁ ছেলেদের For. জন্য, এখানে অর্থ আসছে ফর, কারোর জন্য হলে ফর আর কাউকে কিছু দেওয়া হলে টু। আশা করি ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের এই কনসেপ্টটা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। সো মুভ করব আমরা নেক্সট কনসেপ্টে। দারুণ দারুণ জিনিস, এবং তোমাদেরকে সবথেকে বড় কথা হচ্ছে গুছিয়ে করাচ্ছি, যেটার জন্য আমাকে আলাদা করে ক্লাস নেওয়ার আগে স্টাডি করতে হয়, কোনটার পরে কি করব কি না করব, একদম তোমার একটা মানে ওই যারা ফ্রেশ করে সুন্দর করে 4-5 রকম কালি দিয়ে লিখছো, খাতায় নোট করছো পরে আবার, তাদের একটা অ্যাসেট হয়ে যাচ্ছে, অ্যাসেট। তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা, পরে হয়তো বুঝবে, হ্যাঁ সত্যি স্যার একটা জিনিস করেছো। বেশ, পরে কনসেপ্ট একটা শোনো, পরে একটা কনসেপ্ট শোনো, ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভের ব্যাপারটা। ধরো রুলটা হচ্ছে এরকম, ঠিক বা কনসেপ্টটা এরকম, ট্রানজিটিভ বললাম একটু আগেই যদিও, ভার্ব এবং তার ট্রানজিটিভ ভার্ব কি নেবে, অবজেক্ট নেবে, ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্ট এর মাঝে কোনো প্রিপোজিশন বসবে না বা আসবে না। কাবাব মে হাড্ডি কাউকে করা যাবে না, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দিই আমি, পরীক্ষায় আসে খুব, আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাবো, এই ভার্ব গুলো দিয়ে পরীক্ষায় বড় উদাহরণ আসে। দে মিট টু হিম, তারা তাকে দেখা করেছিল। দেখবা তোমরা অনেকেই মিট ভার্বটার পর কোনো প্রিপোজিশন দাও না, কেন দাও না, এই কারণেই দাও না, হয়তো জানো না কিন্তু দাও না। দে মেট হিম, ঠিক আছে? তাহলে দেখো মেট
কাকে দেখা করেছিল? তাকে। তাহলে এই যে এই ভার্বটার সরাসরি প্রশ্ন করে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি, এটা অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলবো? টিভি, মানে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্টের মাঝে কাবাব মে হাড্ডি হো গয়া টু। তো টু কে কি করব? এখান থেকে হটাবো। সঠিক হলো দে মেট হিম, তারা মিট হিম, তারা তাকে দেখা করে। এটাকে মেট করে দাও, দেখা করেছিল। স্যার এটা আরেকবার স্যার। বলি, আরো বলবো, ওয়েট। দে ডিমান্ডেড ফর সুইটস। তারা মিষ্টির জন্য মিষ্টি চেয়েছিল বা দাবি করেছিল। ঠিক আছে, দে ডিমান্ডেড ফর সুইটস। তাহলে দেখো, ডিমান্ড ভার্বটাকে প্রশ্ন করো, দিয়ে তোমাকে চেক করতে হবে এই যে প্রিপোজিশনটা বসেছে, এটা কি বসেছে সঠিক? এই দুজনের মাঝে যে প্রিপোজিশনটা বসেছে এটা কি সঠিক? তার জন্য তোমাকে জানতে হবে ভার্বটা ট্রানজিটিভ কিনা। ঠিক আছে, যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তার মাঝে আর তার অবজেক্টের মাঝে কোনো প্রিপোজিশন বসানো যাবে না। তাহলে তারা কি দাবি করেছিল? একে আমি কি দিয়ে প্রশ্ন করলাম। কি দাবি করেছিল বা কি চেয়েছিল বলো? মিষ্টি চেয়েছিল। ঠিক আছে, তাহলে মিষ্টি, এটা কি কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলে? অবজেক্ট। তার মানে এই ভার্বটা অবজেক্ট চাইছে, সরাসরি এর অবজেক্ট চাইছে। অবজেক্ট যে ভার্ব চাই তাকে আমরা কি ভার্ব বলি গো? ট্রানজিটিভ ভার্ব বলি। আর কনসেপ্ট কি দিলাম? ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্টের মাঝে কোনো রকম প্রিপোজিশন বা আদার্স কিছু বসানো যাবে না। কাবাব মে হাড্ডি হবে না। ডিমান্ডেড সুইটস, অনেকে ফর করে দেয়, কারণ ডিমান্ড ফর মানে চাওয়া, এটা আমরা জানি। কিন্তু এখানে যেহেতু অবজেক্ট চলে এসেছে তাই আর এইটা হবে না। ডিমান্ডেড সুইটস খুব ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ জন ডিমান্ডের পর ফর বসিয়ে দেয়। ডিমান্ডের পর ফর ফর হয়, কিন্তু সেটা যদি এরকম ট্রানজিটিভ ভার্বের কাজ করে ডিমান্ডটা, তখন আর নেবে না। ক্লিয়ার হলো তোমার এবার? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো প্রশ্ন ছিল বলো। দে গো টু স্কুল, গো আর স্কুলের মাঝে টু বসছে, এখানে প্রিপোজিশন আসছে যে আগে বলো। বলা হয় না যে দে গো টু স্কুল, হুম। এখানে গো ভার্ব আর স্কুল তো এখানে অবজেক্ট, তাই নাকি? মাঝে টু এসছে, কে কি করে হলো অবজেক্ট? কি করে বের করলে অবজেক্টটা? হয়ে যাচ্ছে। অবজেক্ট কি করে বের করে? এই অবজেক্ট কি করে বের করে বললাম বলো? কি দিয়ে কি প্রশ্ন বললে? কি বা কাকে কি দিয়ে? দিয়ে? কি দিয়ে বা কাকে দিয়ে? তাহলে বলো, প্রশ্ন করো কি কে কি যায়? উত্তর পাচ্ছ? কাকে যায়? না উত্তর স্যার। পাচ্ছ? উত্তর পাচ্ছ? না। তাহলে তাহলে এটা অবজেক্ট কি করে হলো? কোথায় দিয়ে? কোথায় যায়? স্কুলে কোথায় দিয়ে বলিনি আমি। আমি একবারও বলেছি যে ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়? এটা হয় না তো, ওই জন্য বসেছে। এটা গোটা ইনট্রানজিটিভ ভার্ব, বলবো ইনট্রানজিটিভ ভার্ব আসছে একটু পরেই। এটা হচ্ছে গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এখানে টু আসবে, প্রিপোজিশন আসবে, কোনো ব্যাপার নয়, এটা ট্রানজিটিভ নয় তো। অবজেক্ট বার করব কি দিয়ে? কি যায়? প্রশ্ন আসছে, কোনো উত্তর আসছে, কাকে যায় আসছে, তার মানে এটা অবজেক্ট নয় তো, স্কুল অবজেক্ট নয়, স্কুল কমপ্লিমেন্ট। ঠিক আছে, বাক্যটাকে কমপ্লিট করছে, স্যার এখানে তো ইনফরমেশন দিচ্ছে। কোথায় যায় হচ্ছে? কোথায় দিয়ে প্রশ্ন করে ভার্বকে আমি অবজেক্ট কি করে বের করব? ভার্বকে কি আর কাকে দিয়ে? তো হ্যাঁ এটা হ্যাঁ অবজেক্ট স্যার। নয় তো। তাহলে কোথায় দিয়ে তো হবে না, কোথায় দিয়ে প্রশ্ন করে অবজেক্ট হয় না। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয় বলো তো? ভার্বকে কোথায় হোয়ার দিয়ে প্রশ্ন করলে কি বের হয় বলো তো? পড়িয়েছি, ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব বের হয়, অ্যাডভার্ব। আর কোন কোন একটা বাক্যে অ্যাডভার্ব, হ্যাঁ কোন অ্যাডভার্ব প্লেস, তাহলে কোন বাক্যের, আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের, কোন বাক্যের অবজেক্ট দুটো কাজ করতে পারে, হয় নাউন বা প্রোনাউন। তো এ তো অ্যাডভার্ব, এখানে স্কুলটা অ্যাডভার্বের কাজ করছে, অ্যাডভার্ব অফ প্লেসের কাজ করছে। তাহলে অবজেক্ট কি করে হবে? অবজেক্ট হলে নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে। তুমি ছেড়ে ছেড়ে দেখবে না, কখনোই না। দেখো ইংলিশে এটাই মজা, ইংলিশে এটাই মজা, পার্টস অফ স্পিচ কখনো তুমি ছেড়ে ছেড়ে দেখবে না। তোমাদেরকে বারবার বলে এসেছি, তুমি যদি স্কুলটাকে আলাদা করে ছাড়িয়ে নাও তাহলে স্কুল হয়ে যাচ্ছে নাউন, কিন্তু এই বাক্যে স্কুলটা কি তোমাকে দেখতে হবে। তাই ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা জিনিস, আর বাক্যে প্রয়োগ করে আলাদা জিনিস হয়ে যাবে, মাথায় রাখবে। যেমন ওয়েল অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, আমি অনেক আলোচনা করেছি। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। গো, এই গোটাকে আমি তোমাদেরকে নাউন করে দেখিয়েছি, ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড বলেছি, দেখবা।
তো গোটাকে নাউন করে দেখিয়েছি। তাই পার্টস অফ স্পিচ, আমার কাছে একটা বই আছে পার্টস অফ স্পিচের, মানে একটা ওয়ার্ড তোমার 5 রকম ভাবে ব্যবহার করা গেছে, কিন্তু আমরা জানি ওটা মনে হয় ওইটাই হয়, তাই ভাবতাম, কিন্তু না। যে সমস্ত প্রিপোজিশন গুলোকে দেখছি না, আমরা পড়ি না ফর টর, এগুলো আবার নাউন হিসেবে ব্যবহার করা যায়। সে অ্যাডভান্স লেভেলে হ্যানা তেনা এগুলো পরীক্ষায় আসে না বলে এগুলো আমি বলছি না, এরকম কেস। কখনো পার্টস অফ স্পিচকে একসাথে এরকম মানে হুট করে দেখবে না। কোথাও স্কুলকে নাউন দেখেছো বলে এখানেও নাউন, তার কোনো ব্যাপার না। এখানে এই দুটো মিলে একসাথে, দুটো মিলে এই বাক্যের অ্যাডভার্ব, হ্যাঁ, এই বাক্যে বাক্যের স্কুলটা ফুলটা অ্যাডভার্ব প্লেস। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ ইনট্রানজিটিভ ভার্ব পড়বে। এবার ইনট্রানজিটিভ ভার্ব বুঝিয়েই দিলাম, অবজেক্ট নেবে না, যা ইচ্ছা সাইন দিতে পারে, পাশে প্রিপোজিশনই আসবে, দেখবা। লিখে দিই, লিখানো কাজ আমার, রোডটা রেডি হয়ে যাবে তোমাদের। দেখো বলছে an intransitive verb is an action verb. অবশ্যই এগুলো অ্যাকশন ভার্বেরই তো ভাগ, ট্রানজিটিভ ভার্বটাও তো অ্যাকশন ভার্ব, ওরই তো ভাগ। an intransitive verb is an action verb that doesn't require, যার প্রয়োজন হয় না, an object to complete its meaning, অর্থটাকে সম্পূর্ণ করতে ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। অকর্মক ক্রিয়া, তা কর্ম নেয় না, অবজেক্ট নেয় না। উদাহরণ, the girls laughed loudly, LAUGHED, হ্যাঁ, loudly। এই যে দেখো, মেয়েটা হাসছিল জোরে জোরে। তো এই ভার্বটা যদি ট্রানজিটিভ হতো, কি হাসছিল উত্তর আসবে কখনো? কাকে হাসছিল উত্তর আসবে? আসবে না। তো এখানে বাক্যটা, এই ভার্বটা কি হলো? ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। অর্থাৎ লাউডলিটা অবজেক্ট নয়। তুমি তো বুঝতে পারছো, লাউডলি অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। অবজেক্ট হতে গেলে নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে, এইভাবে বুঝতে পারতে, ঠিক আছে। তো আরো উদাহরণ স্যার দেখো। এটা আরেকবার স্যার। হ্যাঁ বলবো, বার্ডস আর flying high in the sky, পাখিরা আকাশে উঁচুতে ওড়ে, লেখাটা মেটে গেল, যাই হোক। এবার দেখো, ফ্লাইটা ভার্ব, এবার কি ভার্ব? তোমাকে আমি ফ্লাইটা অ্যাকশন ভার্ব, কাজ করছে। কি ভার্ব তোমাকে জিজ্ঞেস করছি, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? যদি পাশে এ অবজেক্ট নেয় তাহলে ট্রানজিটিভ, না হলে ইনট্রানজিটিভ। তাহলে ভার্বকে তুমি প্রশ্ন করো কি দিয়ে, তাহলে অবজেক্ট পাবে। আর কাকে দিয়ে? কি উঠছে আছে এখানে, এখানে আছে কি উঠছে আছে, এখানে নেই। কাকে উঠছে আছে, এখানে নেই, মানে অবজেক্ট নেই, অবজেক্ট নেয় না এই ভার্ব, অবজেক্ট এই ভার্বের প্রয়োজন হয় না, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব নয়, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আইটিভি হলো। এইটার যদি তুমি ভয়েস চেঞ্জ করতে যাও, এর ভয়েস চেঞ্জ হবে না, কারণ ভয়েস চেঞ্জ হয় কার? ভয়েস চেঞ্জ হয় ট্রানজিটিভ ভার্বের, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। বুঝতে পারলে? এটা দেখো, দ্য সান হাইডস, সূর্য লুকিয়ে যায় বিহাইন্ড দ্য ক্লাউড, মেঘের পিছনে। বিহাইন্ড দ্য ক্লাউড, তাহলে দেখো ভার্বকে প্রশ্ন করো, হাইড কে, কি লুকিয়ে যায়, এদিকে আছে অবজেক্ট আছে, এখানে কাকে লুকিয়ে যায় আছে, অবজেক্ট নেই, তাহলে এই ভার্বটার অবজেক্টের প্রয়োজন এদিকে হচ্ছে না, তাহলে এই ভার্বটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, আই প্লে, যে তোমাকে বলে আমি খেলা করি, তুমি তখন আমাকে কি জিজ্ঞেস করবা? কি খেলেন আপনি, কি খেলেন, কি দিয়ে প্রশ্ন করবা না? তখন আমি বলবো আই প্লে ফুটবল। তাহলে এর কিসে মানেটাকে বোঝানোর জন্য আমার একটা অবজেক্টের প্রয়োজন হলো, তাই না? তার মানে অবজেক্ট নিচ্ছে এই ভার্ব, তবে তার বাক্যর মানে অর্থটাকে ক্লিয়ার করছে, তাহলে এই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
এরকম। স্যার এবার শোনো। স্যার এইটা সেকেন্ডটা একটু বলে দিন না, যে কি বা কাকে বলছেন না। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আর কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। তো তুমি এই ভার্বকে প্রশ্ন করো, যদি কোনো উত্তর পাচ্ছ কিনা দেখো, যদি উত্তর পাও তাহলে সেই অবজেক্ট, আর যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। কি লুকোয় আছে এখানে, কি লুকোয় আছে, এইদিকে আছে কিছু, কাকে লুকোয় আছে কিছু নেই, তাহলে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এই তো ব্যাপার, অবজেক্ট ঠিক নিচ্ছে না, আছে এর অবজেক্ট প্রয়োজন নেই। এবার দেখো সিম্পল, এগুলো নিয়ে বেশি চিন্তা করো না, চিন্তা যে জায়গায় করতে হবে এখনো আসিনি, আজকে মনে হয় সেই জায়গাটা হয়তো আসবো না, আগে এগুলো বেসিক গুলো বলছে অ্যাকশন ভার্বের, দেখবে খালি মজা থাকবে। হ্যাঁ, আরেকটা অ্যাকশন ভার্বের কিছু ভাগ আছে। অ্যাকশন ভার্বের আরেকটা ভাগ হয়, সেটা কি রকম ভাগ একটু বলি, তোমরা বুঝতে পারবে। তাহলে ওটা ছকের মধ্যে রাখিনি, প্রয়োজন নেই। রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কি, ইরেগুলার ভার্ব কি, আমরা এবার জেনে নিই। রেগুলার ভার্ব হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে যেটা স্ট্যাটিক, একদম চেঞ্জ হয় না, অর ডেফিনাইট প্যাটার্ন, নির্দিষ্ট একটা প্যাটার্ন রয়েছে যা চেঞ্জ হয় না। যে ভার্বের নির্দিষ্ট একটা প্যাটার্ন রয়েছে যারা চেঞ্জ হয় না, ঠিক আছে। যেমন দেখো এই তিনটাকে নিয়ে দেখবা, অন্য ফর্মে যাবা না। অ্যাকসেপ্ট, এই ভার্বটা 2 নম্বর কি অ্যাকসেপ্টেড, এটা 3 নম্বর কি অ্যাকসেপ্টেড। তো দেখো এগুলো কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, তো একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, প্লে প্লেড প্লেড, কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। কাট কাট কাট, মানে যে ভার্ব গুলো তোমার চেঞ্জ হচ্ছে না, V2 আর V3 মিনিমাম দুটো দুটো দেখলেই হবে, V2 এবং V3 যার চেঞ্জ হবে না, একই রকম থাকবে, সেটাকে বলবো রেগুলার ভার্ব, ঠিক আছে। এবার দেখো ইরেগুলার ভার্ব কি, তাহলে চেঞ্জ হয়ে যাবে প্যাটার্ন একদম, তিন রকম, তাহলে এটাকে বলবো দ্যাট ডু নট ফলো, এগুলো পরীক্ষায় লাগে না, নলেজের জন্য। that do not follow the normal pattern, V1 V2 V3। দেখো আমরা কি জানি সিং, ঠিক আছে, এর 2 নম্বর কি স্যাং, SANG, 3 নম্বর কি সাং, SUNG। দেখো তিনটেই আলাদা, তাহলে নর্মাল যে প্যাটার্নটা মিনিমাম দুটো ফর্ম, যার দেখো এই দিকে একই কিন্তু এই দিকে নেই, তো এই যে এইগুলোকে, এই ভার্বগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। তো এগুলো তোমরা তো জানো কোনগুলো ইরেগুলার পড়বে, কোনগুলো ইরেগুলার মধ্যে পড়বে, ঠিক আছে। এইগুলো নিয়ে এক্সামে কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন আসে না, বেসিক একটা আইডিয়া দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। পরের দিন আমরা যেটা শুরু করব, খুব ইম্পর্টেন্ট, কেউ ক্লাসটা পারলে কামাই করো না, বুধবার দিন একটু টানা পড়াতে পারি, কারণ এই জায়গাটা লাগবে, দাঁড়াও কোথায় গেল, আমি হেডিং করে রেখে দিই, তাহলে আমার বহু সুবিধা হবে। যা পড়ালাম তুলে নিও, প্রতিদিন কাজ করে নিও, দেখবা চাপ হবে না। কনফিউজিং ভার্বস, মানে আমাদের বেসিক ভার্ব 90% এর উপর প্রায় হয়ে গেল, একটু কিছুটা আছে, পরের ফার্স্ট হাফে লাগবে, দিয়ে আমরা তোমার অ্যাডভান্স ভার্বে চলে যাবো, ঠিক আছে। এই কনফিউজিং ভার্ব গুলো আমরা পরের দিন পড়বো। কনফিউজিং ভার্ব কোনগুলো কথা বলছি একটু শুনে রাখো, এই যে লাই, তার 2 নম্বর কি লাইট, ঠিক আছে। আর দাঁড়াও এইভাবে লিখি, লাই, লে, লেন। 4 নম্বর কি হচ্ছে দেখবা, 4 নম্বর হয়ে যাবে এইটা লাইং, মানে যাদের প্যাটার্ন পুরো একদম হজবরল, এই ভার্ব তিনটের আছে, এরকম তিনখানা ভার্ব আছে, লাই, ফল, ফল ফেল, আর একটা হচ্ছে রাইজ রেজ, এই তিনখানা আমরা পড়বো, এবং প্রায় অনেক উদাহরণ প্রিভিয়াস ইয়ার্স দেবো।
অনেকে মানে করে করে, আমিও তোমাদের যখন প্রাইমারি পড়িয়েছিলাম তখন মানে করে করিয়ে দিয়েছিলাম, বেশি বকিনি, কারণ ওখানে মাথার উপর দিয়ে চলে যেত অনেকে। এইখানে কিন্তু মানে করে করব না, এখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের রুল অনুযায়ী করব, তা না হলে কিন্তু অনেক সময় পরীক্ষায় মানে করে হয় না, মানে করে উদ্ধার করা যায় না। এমন একটা পদ্ধতি বলবো যাতে তোমাদের উদ্ধার হয় আর কি, উদ্ধার করতে তোমরা পারো। ঠিক আছে, তো এটা আমি হেডিং করে রাখলাম, এই ব্যাপারগুলো আমরা পরের দিন আলোচনা করবো। এটাই থাক, প্রচন্ড গরম করছে, চলো।